আপনারা জানেন যে বিচারপতি মানিক সাহেব উনি জেল থেকে জেলার মহোদয় আমাকে ফোন করেছেন সন্ধ্যার দিকে গতকালকে যে ওনার একটু ইনজুরি আছে, তো সম্ভবত অপারেশন লাগবে আপনাদের এখানে। তো আমরা সেভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি এবং 9:45-টার দিকে ওনাকে নিয়ে আসে। আমরা ডাইরেক্টলি ওটিতে নিয়ে যাই। আপনারা জানেন যে একটু সেফটি সিকিউরিটির ব্যাপারও ছিল, ওটিতে নিয়ে যাওয়ার পরে ওইখানে দেখা যায়। দর্শক, দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এবারের চীন সফরের পর দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেসব অঞ্চল নিয়ে চীনের বিশেষ উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেই জায়গাগুলোতে চীন ঢুকে পড়েছে। আরেকটি বিষয় দেখবেন। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। বিচারপতি মানিক তেনার অবস্থা নাকি খুবই গুরুতর। কি কারণে তেনার অবস্থা গুরুতর সেটা আমরা প্রথম থেকেই জানি, যে তিনি আদালত প্রাঙ্গণে মার খেয়েছেন, জুতা পেটা খেয়েছেন, ডিম নিক্ষেপ করা হয়েছে তার উপর এবং তার অন্ডকোষ ফেটে দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আপনারা জানেন যে বিচারপতি মানিক সাহেব উনি জেল থেকে জেলার মহোদয় আমাকে ফোন করেছেন সন্ধ্যার দিকে গতকালকে যে ওনার একটু ইনজুরি আছে, তো সম্ভবত অপারেশন লাগবে আপনাদের এখানে। তো আমরা সেভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি এবং 9:45-টার দিকে ওনাকে নিয়ে আসে। আমরা ডাইরেক্টলি ওটিতে নিয়ে যাই। আপনারা জানেন যে একটু সেফটি সিকিউরিটির ব্যাপারও ছিল, ওটিতে নিয়ে যাওয়ার পরে ওইখানে দেখা যায় যে ওনার যে স্কোটাম যেটা আছে, স্কোটামে লেসারেটেড ইনজুরি, যেটা ছিঁড়ে গেলে যে ইনজুরি হয় সেরকম আর কি। তো সেটাকে আমাদের যে ডক্টর যারা আছে, সার্জনরা, তারা টয়লেটিং করে পরিষ্কার করে তারপরে স্টিচ দেয়। প্রায় 13-14টা স্টিচ লাগে আর কি। ওইটা করে বন্ধ করে আসে এবং আমরা ওনাকে অবজারভেশনের জন্য, পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য আমরা আইসিইউর একটা কেবিনে রাখি। নট যে আইসিইউর দরকার এটা না, আমাদের যেহেতু কেবিন আইসিইউতে, পোস্ট অপারেটিভে যেহেতু আমাদের আলাদা ফ্যাসিলিটি নেই, এর জন্য আইসিইউতে কেবিনে রেখেছি। তারপরে উনি ওইখানে আছেন। আজকে সকালেও আমি দেখতে গিয়েছিলাম, মোটামুটি আছেন, খারাপ না। তো যেহেতু একটা অপারেশন হয়েছে, এটা তো একটু মানে ইনিশিয়াল স্টেজের মধ্যে আমাদের থাকা দরকার আছে। আরও ওনার আগে থেকে আছে, ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, সো এইগুলিকেও আমাদের কেয়ার নিতে হচ্ছে। আমরা একটা বোর্ড করে দিয়েছি প্রফেসর শিশির রঞ্জন চক্রবর্তীর আন্ডারে, প্রায় 6-7 জনের নিয়ে, সবগুলি ডিসিপ্লিন নিয়ে। দর্শক, দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এবারের চীন সফরের পর দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেসব অঞ্চল নিয়ে চীনের বিশেষ উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেই জায়গাগুলোতে চীন ঢুকে পড়েছে। আরেকটি বিষয় দেখবেন যে এত বড় সফলতার পরও, অর্থাৎ এই সফরকে অত্যন্ত সফল বলা হচ্ছে। বিএনপিও বলেছে তারা এই সফরকে খুবই ইতিবাচকভাবে দেখছে। এত বড় সফলতার পরেও দেশে ফিরে ডক্টর ইউনূস বগল বাজাচ্ছে না। তার পক্ষ থেকে তার কর্মকর্তারা এর বিশ্লেষণ করছে। তারা বলছে যে তিস্তা প্রকল্প এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ইতিবাচক সাড়া চীনের। আরেকটি কথা বলেছে, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন। মোংলায় ইতিমধ্যে মোংলা দিয়ে তারা সড়কে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত, যে তারা 7 সিস্টারে মালামাল মোংলা বন্দর থেকে নিয়ে যেতে চায়। ঠিক সেই জায়গায় চীন অর্থনৈতিক অঞ্চল করতে চায়। বোঝেন অবস্থাটা। মানে তাদের তো আমার ধারণা যে ঘুম হারাম হয়ে গেছে। আবার তিস্তা ব্যারেজ প্রকল্প করতে চায় চীন এবং তাদেরকে আহ্বান জানাইছে যে তোমরা প্রকল্প প্রস্তাব পাঠাও। শুধু তাই না, সমস্ত নদীর বাংলাদেশের যে সমস্ত উচ্চমুখ দিয়ে বাংলাদেশে নদী প্রবাহিত হয়, ওই নদীগুলির ব্যবস্থাপনার জন্য 50 বছরের একটা পরিকল্পনা পেশ করতে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে ভারত হয়ে যে সমস্ত নদী বাংলাদেশে ঢুকেছে সেই সমস্ত জায়গাগুলোতে চীনের নানা রকম কার্যক্রম পরিচালিত হবে। ভারতের ঘুম থাকবে? ঘুম হবে না, তাদের ঘুম নষ্ট হবে।
ঠাকুরগাঁও, সৈয়দপুর এই সমস্ত বিমানবন্দরে চীনের ব্যাপক কার্যক্রম শুরু হবে। এই জায়গাগুলোতে ভারত কোনোভাবেই চায় না যে, অর্থাৎ সেভেন সিস্টার সংলগ্ন বাংলাদেশের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে চীন প্রবেশ করুক। এবার কিন্তু সেই প্রবেশের চাবি দিয়ে এসছে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের হাতে। সুতরাং বুঝতেই পারছেন যে তাদের ছটফটানি কেমন। প্রাথমিকভাবেই তো বোঝা গেল যে তারা অপেক্ষা করতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কথা দিয়ে আসে কিনা এবং চীন আগ্রহ দেখায় কিনা। যখন দেখলো যেখানে যেখানে তাদের আপত্তি সেখানে সেখানে মানে চীন মানে ঢুকে পড়ার একটা বন্দোবস্ত করে ফেলছে, নরেন্দ্র মোদী বলছে না, বিমস্টেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসবো না। এটা হলো একটা ধাক্কা দিল, প্রতিবাদ জানালো। মুখে তো আর বলতে পারে না, কারণ বাংলাদেশ সীমান্ত অঞ্চলে বাংলাদেশ তার টেরিটরিতে কি করবে না করবে এটা তো কাউকে বলবে না। গেল এটা। আর একটা দেখেন, এবার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে কারা কথা বলছে? কথা বলতেছে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, তিনি ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, তিনি ছিলেন। তারা বক্তব্য রাখছেন এবং বলছেন যে পুরো দিকগুলো কি কি আলোচনা হয়েছে, কি আলোচনা হয়নি। আগের কথা চিন্তা করেন, মাত্র 8-10 মাস আগে, এই 8 মাস আগেই তো, কোন মাসে, এপ্রিলেই মানে গত বছর এপ্রিল গিয়েছিল শেখ হাসিনা চীন সফরে। 5 দিনের চীন সফর শেষে 4 দিন করে তাড়াতাড়ি চলে আসছে। সবাই জানে যে কিচ্ছু পায়নি, কিছু এমইউ স্বাক্ষর হয়েছে, এই সংস্কৃতি বিনিময় এটা সেটা আলতু ফালতু আগড়ুম বাগড়ুম, আর অনুদান মানে মুখে বলছে যে 1600 কোটি টাকা দেওয়া হবে, 1.6 মিলিয়ন। তখনই অনেকেই হাসাহাসি করছে যে এইগুলি বাংলাদেশের অনেক ধনীপতি আছে আর তার মাফিয়া যে ব্যবসায়ীগুলি আছে, এস আলম, ভ্যাকসিন, ওদের কাছে চাইলেই তো এই টাকা দিত। ব্যর্থ হয়ে তিনি চলে আসলেন। এসে তিনি তার চীন সফরের সফলতা নিয়ে ওই তল্পি বাহক সাংবাদিকদেরকে নিয়ে গণভবনে মিটিং করলেন। প্রতিবার যেরকম করেন প্রত্যেকটাই ওনার সফল হয়, কখনো সেই সাফল্য তুলে ধরলো আর কি। হাস্যকর ব্যাপার, কোনো লজ্জা শরম নাই। যে যেহেতু যদি প্রেস কনফারেন্স না করে প্রতিবার করে, তাহলে সবাই বললো যে ও আচ্ছা, তাহলে তো চীন সফর সফল হয়নি। একজন সাংবাদিক ছিল না সেখানে প্রশ্ন করবে, এতই যদি সফল হয় তাহলে আপনি সফর সংক্ষিপ্ত করলেন কেন? এই প্রশ্ন করার মতন কেউ ছিল না। কেননা ওখানে বাছাই করা সাংবাদিকদেরকে নেওয়া হতো, নিয়ে আগরুম বাগরুম প্রশ্ন করা হতো। দেখলেন ওই সফরেই তো ওই সংবাদ সম্মেলনে বাঁধল গন্ডগোল। ওখানে ওই যে কোটা, সরকারি চাকরিতে কোটা নিয়ে যে মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? দিল একেবারে আগুন ধরায়। মানে একদিকে চীন সফর তো ব্যর্থই হলো, অন্যদিকে এসে নিজের পতনটা নিশ্চিত করলো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সফর করার পরেও একেবারে বগল বাজাইতে বাজাইতে তিনি সাংবাদিকদের সামনে আসেননি। তার পক্ষ থেকে তার কর্মকর্তারা বক্তব্য রাখছে। পার্থক্যটা এখানেই, শেখ হাসিনা আর ডক্টর ইউনূসের মধ্যে। আর ওই যে যেইগুলি ব্যাপারে ভারতের আপত্তি, সেই জায়গাগুলোতে চীনকে নেয়, এবার তোমরা করো। এবার এই হলো চীন সফরের 2টা বিশেষ দিক, যেটা আপনাদের সামনে উল্লেখ করলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।